অধ্যাপক ডক্টর আদিল মাহমুদ খান। আমরা স্মার্ট সিটির কথা বলছি, কিন্তু সাধারণ মানুষের জন্য ন্যূনতম অ্যাফোর্ডেবল হাউজিং বা সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে কার্যকর কোনো রোডম্যাপই তো দেখছি না। কারণ কি? জি, আপনাকে ধন্যবাদ। দর্শক যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আসলে আবাসন তো একটা মানুষের মৌলিক অধিকার, এবং এই মৌলিক অধিকারটা আসলে রাষ্ট্রকে স্বীকার করে নেওয়ার বিষয় আছে। আমাদের সংবিধানেও বলা আছে আবাসন মৌলিক অধিকার, কিন্তু পরবর্তীতে রাষ্ট্র কিন্তু আবাসনের প্রক্রিয়াতে সে নিজের দায়িত্ব অস্বীকার করেছে এবং হাউজিং পলিসিতে বলেছে যে আবাসন প্রক্রিয়াতে রাষ্ট্র হচ্ছে ফেসিলিটেটর করবে, সে প্রোভাইড করবে না। কিন্তু আপনি যে অ্যাফোর্ডেবল হাউজিংয়ের কথা বলছিলেন, আমাদের হাউজিং পলিসিতে বলা আছে রাষ্ট্র যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অ্যাফোর্ডেবল অর সোশ্যাল হাউজিং প্রকল্প নিতে পারে। এখন এই যে রাষ্ট্র নিজের দায়বদ্ধতার অংশ হিসেবে যেটা হাউজিং পলিসিতে বলেছে, এখন এইটার জন্য রাষ্ট্রের যে পদ্ধতিগত তার যেই কর্মকাণ্ডগুলো বা অ্যাকশনসগুলো কি, আমরা যদি দেখি গত দীর্ঘ সময় ধরে তো একটা সরকারই ছিল। একটা সরকার থাকলে অনেক সুবিধা থাকে যে আপনি নিজের পলিসিগুলো তৈরি করে সেটাকে বাস্তবায়নের দিকে এগুতে পারেন, কিন্তু বিস্ময়করভাবে এই যে যারা সমাজের দরিদ্র এবং অনেক ক্ষেত্রে নিম্ন মধ্যবিত্ত তারা যেই ধরনের আবাসনে থাকেন সেটা অত্যন্ত সাবস্ট্যান্ডার্ড হাউজিং। তাহলে বস্তিবাসী এবং বস্তিবাসীর পরের লেয়ারে যারা নিম্ন মধ্যবিত্ত বা একটু মধ্যবিত্ত আছেন, তারা যে এই ধরনের অমানবিক একটা অবস্থায় এই ধরনের পরিবেশে থাকছেন, এটা নিয়ে রাষ্ট্র কাজ করেনি। বরঞ্চ বারবার বলা হয় যে আবাসন সংকট, রিয়েল এস্টেট আবাসনকে সেই অর্থে প্রোভাইড করছে কিনা। দেখেন, রিয়েল এস্টেট সেক্টর যে বাংলাদেশে যেভাবে আবাসনকে কন্ট্রিবিউট করেছে সেটা মূলত উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত, সেখানে তারা মনে করছে সেখানে তাদের বিজনেস আছে। কিন্তু এই যে বাকি বিশাল জনগোষ্ঠী, এই যে 60% জনগোষ্ঠী, মানে 70%ই তো আপনি নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত, আপনি যদি হিসাব করেন। হ্যাঁ, তো এখন সেই জন্য তাদেরকে সারা পৃথিবীতে যদি টার্গেট ওরিয়েন্টেড স্কিম না তৈরি করা হয়, তাহলে কিন্তু তাদের আবাসনের যে মান উন্নয়ন করা যায় না। তাহলে আমরা সেখানে কিন্তু গত 15-20 বছর ধরেন দেখেন সেভাবে কিন্তু আপনি যে ল্যান্ড সাপ্লাইয়ের কথা আপনি বলছিলেন যে আমরা টার্গেট করে যে না আমরা এই শ্রেণীর জন্য সরকারের তরফ থেকে ল্যান্ডের একটা অ্যাফোর্ডেবল অবস্থায় ল্যান্ড দেওয়া হবে, তার সাথে সরকার সেটাকে কমিউনিটি ভিত্তিক অথবা রিয়েল এস্টেট ভিত্তিক সেখানে আবাসনের যে বিল্ডিংগুলো করার একটা প্রক্রিয়া বা কখনো কোনো সরকারও করতে পারে, এই বিষয়টাকে কখনো ব্ল্যান্ড করা হয়নি। হ্যাঁ, যা মানে বারবারই বলা হচ্ছে প্রাইভেট সেক্টর থেকে এগুলো আসবে, এবং এটার পরিণতি হচ্ছে শহরে আমরা দেখছি ঢাকার মতো শহরে 30-40 লক্ষ লোক হচ্ছে যে আমাদের সাবস্ট্যান্ডার্ড হাউজিং বা বস্তিতে থাকছে। এবং এত পরিকল্পিত, আপনি চিকন রাস্তার দুপাশ দিয়ে আপনার 10 তলা 12 তলার পারমিশন পর্যন্ত দিয়ে দিয়েছে, যেখানে আপনার মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তদের আবার কোনো জায়গা নেই। জি, এবং সেটা হয়েছে এই যখন হাউজিং এর স্ট্যান্ডার্ড সেট করা হয়নি, তখন দেখা যাচ্ছে আপনি যেটা বলছেন যে সরু রাস্তার পাশে আমরা বলি যে আরবান স্লাম, বড় আকারে বড় বিল্ডিং দেখছেন, সেখানে দেখা যাচ্ছে তার অস্বাস্থ্যকর পরিবেশ, যেটা স্লাম লাইক একটা এনভায়রনমেন্ট। তাহলে অথচ হওয়ার কথা ছিল কি, আপনি যখন বিল্ডিংগুলোকে সাজাবেন, হ্যাঁ, কোথাও যদি বড় ভবন করেন সেখানে পর্যাপ্ত আলো বাতাস এবং সেখানে স্বাস্থ্যকর পরিবেশ, খেলার মাঠ, স্কুল, এগুলো হওয়ার কথা ছিল। আসলে সেটা আমরা না করার ফলশ্রুতিতে শহরে আবাসন নিয়ে সবচেয়ে বড় বৈষম্য হয়েছে। আপনি দেখবেন যে একই শহরের মধ্যে শোরুম, অট্টালিকা, গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারাতে পাবেন, আবার একই শহরে 70% লোক যেখানে থাকে সেখানে বেসিক সার্ভিস ফেসিলিটিস, অ্যামিনিটিস নেই। তাহলে এই যে একটা বৈষম্য তৈরি করেছেন, এবং বৈষম্যটা দৃশ্যমান, আবাসনের মাধ্যমে পৃথিবীর বৈষম্যটা সবচেয়ে বেশি ফুটিয়ে তোলা হয়। একজন গরিব বা মধ্যবিত্ত লোক যখন দেখেন যে একই শহরে বড় বড় অট্টালিকা আছে, যেখানে মার্বেল পাথরের, হ্যাঁ, আপনার হচ্ছে বিল্ডিং, সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের এস্থেটিক্স আছে, আবার আপনি যখন জীর্ণ একটা ঘর, স্লাম, কিংবা আপনি হচ্ছে এমন একটা বিল্ডিং যেটা দেখি বোঝা যাচ্ছে যে সেই বিল্ডিংটা কোনো ধরনের আলো বাতাস ঢুকছে না, বৈষম্যকে প্রকট করা হয়। এই কারণে দেখবেন উন্নত বিশ্ব যারা উন্নত হয়েছে শুধুমাত্র তাদের জিডিপিতে না, বরঞ্চ তাদের যে সিটি প্ল্যানিংয়ের ক্ষেত্রেও যে বৈষম্যটাকে প্রকট না করে কীভাবে একটা ইকুইটি তৈরি করা যায়, এখন কিন্তু আধুনিক পরিকল্পনা আলাপটা হচ্ছে ইকুইটির আলাপ। যে আপনি বৈষম্য, অবশ্যই আপনার অনেক টাকা থাকতে পারে, আপনি কোটিপতি হতে পারেন, কিন্তু বাহ্যিকগতভাবে যেন আপনার এই এত টাকা যেটার জন্য বাহ্যিক প্রকাশ না থাকে। কিন্তু নিউ মার্কেট ইকোনমিতে, হ্যাঁ, এই যে ক্যাপিটালিজম, এই তার আর কোনো চাদর রাখেনি, যেই চাদরে আপনি আপনার যে এই যে অঢেল বৈভব, এই বৈভবটাকে যে প্রকাশ করতে না, যে প্রকাশ করাটা যে একটা নির্লজ্জতা, হ্যাঁ, এই জায়গার আলাপটা এখন নাই। এখন বরঞ্চ ফ্রি মার্কেট, তারপর হচ্ছে আর্কিটেকচারাল বিউটি নাম দিয়ে আসলে আপনি পুরো বৈষম্যটাকে প্রকট করে দিয়েছেন। আর এটা যেটা করেছেন যে কন্ডোমিনিয়ামের নাম দিয়ে একটা কন্ডোমিনিয়ামের মধ্যে সকল ফেসিলিটি নিয়ে আসছেন, অথচ নগরে ফেসিলিটি নাই। অথচ হওয়ার কথা ছিল নগরে ফেসিলিটি থাকবে, আপনি ছোট ছোট পকেট কন্ডোমিনিয়ামে ফেসিলিটি থাকার কথা না। আপনার বাচ্চা খেলতে যাবে কমিউনিটি খেলার মাঠে, আপনার তো কন্ডোমিনিয়ামের উপরে যে ছোট্ট একটা প্লেয়ার, ওটা তো সে খেলার কথা না। কমিটির সাথে বিচ্ছিন্নতার যে আলাপটা, আপনি বিচ্ছিন্ন সোসাইটি তৈরি করছেন, সেখানে আপনার বৈষম্য প্রকট এবং একটা আলাদা আলাদা ক্লাস ক্যাটাগরি তৈরি করছেন।
অথচ এই যে নতুন যে সংস্কার এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার আলাপে এই আলাপগুলো নাই। যে আলাপটা আপনার আলোচনায় আসলো যে ড্যাপের মধ্যে ফার বাড়ালাম, তো ঠিক আছে ফার বাড়ালেন, কিন্তু এই যে সমাজের হাউজিং এর মধ্যে ইনক্লুসিভিটি, ফার বাড়ানোর মাধ্যমে তো আরেকটা বড় ধরনের দুর্নীতিকে উস্কে দেওয়া হলো। দেখা গেল যে আপনার সেইটা মানে আমরা মানছেই না, বরং 15 তালা বানায় ফেলতেছে। অত্যন্ত হতাশ হয়েছি। অন্তর্বর্তী সরকার যার ম্যান্ডেটে ছিল মানে বৈষম্য কমানো, হ্যাঁ, সে কি করলো, তার প্রথম হাউজিং এর ক্ষেত্রে কি বৈষম্য হচ্ছে, নাগরিক সুবিধাদির ক্ষেত্রে কি বৈষম্য হচ্ছে, এই আলাপটার মধ্যে সে ঢুকলোই না। সে বরঞ্চ ব্যবসায়ীদের চাপে, আবাসন ব্যবসায়ীদের চাপে তারা কি করলো, মানে ফার বাড়ানোটাকে তাদের অবজেক্টিভ নিল এবং তারা স্পষ্ট করে ঘোষণা দিল এইটা আমরা তাদের চাপেই করছি, মানে তারা স্বীকার করছে। তাহলে এই যে এখন তাহলে আপনার কোন সরকার এসে যে বৈষম্যর বিরুদ্ধে যে আন্দোলন, এত আত্মত্যাগ, এত আপনার জীবন বিসর্জন, তাহলে তার লাভ কি হলো? জি, আমরা বারবার বলছি বেমানি করা হলো না। জি, গুলশান বনানী ধানমন্ডির ফার বেশি বলছি, আমরা বলছি ফারগুলো কমান, বৈষম্যটা কমান। সেই রাস্তায় তারা না হেঁটে তারা বললো সকল এলাকাতেই আপনি ঘিঞ্জি রাস্তার পাশে বড় ভবন করার যে আলাপটা, সেটার মধ্যে নিয়ে আসা হলো। মানে এটা একটা হতাশাজনক বাস্তবতা যে আপনি মানে ভীষণ ফিলোসফি সেই আলোচনাগুলো একদমই অনুপস্থিত, যে আপনি সবার জন্য তো একটা ইকুইটেবল হাউজিং এর আলাপ, যেটা আমাদের সোশ্যাল হাউজিং, অ্যাফোর্ডেবল হাউজিং পলিসিতে বলা আছে। তাহলে পূর্বাঞ্চলে মাত্র 2% ল্যান্ড আপনি গরিব লোকদের জন্য বরাদ্দ করলেন। সেই পূর্বাঞ্চলে 2% ল্যান্ড এখনো পূর্বাঞ্চল ডেভেলপ করেনি। তাহলে কোন প্রক্রিয়াতে 2% ল্যান্ডকে আপনি 15% ল্যান্ড আপনি অ্যাফোর্ডেবল হাউজিং এর জন্য বরাদ্দ নিতে পারেন? এই আলাপটা কেন অনুপস্থিত? ঠিক না, আপনাকে তো সংস্কার করতে গেলে তো বেসিক আলাপ আলোচনায় ঢুকতে হবে। সে আলাপাতে ঢুকাই হচ্ছে না। এবং ঢাকার বাইরে বাংলাদেশের অন্য জেলা বিভাগীয় শহরে যে হাউজিংয়ের সংকট আছে, সেটাকে আপনি যদি ফেস করতে যান, তাহলে সরকারের পলিসিগত সংস্কার কি, সে আলাপকে গৃহায়ন মন্ত্রণালয় করেছে, সরকার করেছে? মানে এখন সরকার ড্যাপের ফার বাড়িয়ে ভাবছে যে আমার একটা কাজ হয়ে গেল, কিন্তু এইভাবে তো দেশের আবাসন সংকট সমাধান হবে না। আবাসন সংকটে অত্যন্ত কন্ট্রিবিউটর হতে পারে রিয়েল এস্টেট সেক্টর। তাদেরকে আপনি পজিটিভলি নিয়ে আসেন যে তারা বাংলাদেশের আবাসন সেক্টরে কোথায় কোথায় কন্ট্রিবিউট করতে পারে, বিভাগীয় শহরে তাদের অবদান কিভাবে নিয়ে আসা যায়, তাদেরকে কিভাবে আরো বেশি ল্যান্ড সাপ্লাই দিতে পারেন, সে আলাপটা নাই আপনি। এবং বিস্ময়করভাবে এই যে ফার বাড়ানো হয়েছে, সেটা হচ্ছে যে আপনার কি বড় রাস্তা, মাঝারি রাস্তার পাশে, সরু রাস্তার মধ্যে ফার বাড়ানো হয়নি। তাহলে যেখানে তাদের ব্যবসা হবে সেখানে ফার বাড়ানোর জন্য চিন্তা করেছেন। তাহলে সেই ফার বাড়লে মানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে ব্যবসায়ীদের সুবিধা অনুযায়ী তারা কাজ করছে, ব্যবসায়ীদের ডিমান্ড অনুযায়ী চরম আপনার এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ভয়ঙ্করভাবে সাংঘর্ষিক।